হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরো একটি নতুন ডেমো ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা বাক্য ডেমো বুঝতে পারছো না, তারা কিভাবে ডেমোটা করবে, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তাহলে তোমাদের মধ্যে একটা ন্যূনতম একটা ধারণা জন্মাবে। তো চলো দেরি না করে আজকে আমরা মূল আলোচ্য বিষয় বাক্য, এই বিষয়ে আমরা বিস্তারিত ডেমো ক্লাস শুরু করছি। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বলো, আজকের তারিখ কত? একদম 10/8/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। বিষয় হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। কি বললাম? আজকে আমরা বাংলা ব্যাকরণ পড়বো। আচ্ছা, তোমাদের কার কার ব্যাকরণ করতে ভয় লাগে? তোমাদের? আচ্ছা, বেশ কয়েকজনের দেখছি ভয় লাগে। তো আজকের এই আলোচনাটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তোমাদের আর ব্যাকরণের কোনো টেনশন হবে না। দেখবে, বিশ্বাস হচ্ছে না? দেখো, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে আলোচ্য বিষয় বাক্য তত্ত্ব। যেটাকে ইংরেজিতে কি বলে জানো? সিনট্যাক্স। কি বললাম? সিনট্যাক্স। তো এই বাক্য তত্ত্ব পড়ার আগে আমাদের বেশ কিছু কথা জানতে হবে, যেটা না জানলে আমরা আমাদের মূল খাদ্য থেকেই বঞ্চিত হয়ে যাব। তো দেখো, এই যে বাক্য তত্ত্ব রয়েছে, বাক্য তত্ত্বের বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাক্য। সর্বপ্রথম এই বাক্যকে যদি আমরা ভাঙি, প্রত্যয় যদি শব্দটা বের করি, তাহলে দাঁড়ায় কি জানো? বচ যোগ ন্যাপ। বচ যোগ ন্যাপ। বুঝতে পেরেছো? তাহলে এটার মূল অর্থটা কি? কথন বা বলন। কথন বা বলন। তাহলে বাক্য কথার অর্থ আমরা পেয়ে গেলাম, কথন বা বলন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাক্য কাকে বলে? তাই তো, আমরা একটা স্টেপ বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা ধাপ, বর্ণ বা ধ্বনি মিলে কি তৈরি হয়? একটা শব্দ, তাই না? আর শব্দের সঙ্গে যখনই বিভক্তি যোগ হয়, তাকে আমরা কি বলবো? একদম পদ। আর পদ হয়ে গেল মানে সেটা বাক্যে ব্যবহারের ছাড়পত্র পেয়ে গেল। বাক্যে ব্যবহারের ছাড়পত্র পেল। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকেই বাক্যের সংজ্ঞাটা দিতে পারি। তোমরা ছোটবেলা থেকে একটা সংজ্ঞা দিয়ে এসছো। কি সংজ্ঞা দিয়ে এসছো? দুই বা ততোধিক শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, এটাই দিয়ে এসছো। তো আমি জানতাম তোমরা এটা দিয়ে এসছো। তাহলে আমরা যেহেতু এখন বড় হচ্ছি, আমাদের চিন্তা ভাবনা যেহেতু আধুনিক ব্যাকরণের দ্বারা সমৃদ্ধি লাভ করছে, তাহলে আমাদের চিন্তা ভাবনা তো সেরকম ভাবে উত্তরটা দিতে হবে। তাহলে আমাদের সংজ্ঞাটা কিভাবে দেব? দুই বা ততোধিক পদ, অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। দুই বা ততোধিক অর্থপূর্ণ পদ যদি পাশাপাশি বসে, তবেই আমরা সেটাকে কি বলবো? বাক্য বলবো। শুধু পাশাপাশি বসলেই হবে না, সেটা দ্বারা আমার মনের ভাবও প্রকাশ করতে হবে। আমি এখন বলি আমি খাই গরু ছাগল, মানে বাক্যটা কেমন হয়ে গেল না, এলোমেলো। বা খাই আমি দই, এগুলো কি বাক্য বলা যাবে? না। তাহলে বাক্য বলতে গেলে বাক্যের তো একটা গঠন আছে। বাক্যের গঠনটা কেমন? বাংলায় গঠনটা হচ্ছে এরকম: কর্তা, কর্ম, ক্রিয়া, তাই না? এটা হচ্ছে বাক্যের গঠন রীতি। কিন্তু ইংরেজিতে কি আছে জানো? ইংরেজিতে কি আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? কর্তা কর্তা জায়গায় আছে, কিন্তু কর্মটা চলে গেছে শেষে আর ক্রিয়াটা চলে এসেছে মিডিলে। এটাই তো পার্থক্য। এটাই বাংলা আর ইংলিশের গঠন রীতির মধ্যে। আমরা বাংলার গঠন রীতি আর ইংরেজির গঠন রীতি কিন্তু এক নয়। আমরা যদি একটু দেখি, দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাই, দেখো এটা হচ্ছে বাংলার গঠন রীতি, কর্তা কর্ম ক্রিয়া, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু ইংরেজিতে যদি আমি লিখি, তাহলে দেখো এরকম দাঁড়াচ্ছে, আই ইট রাইস। দাঁড়াচ্ছে না? দেখো, জায়গা চেঞ্জ করেছে। আর একমাত্র ইংরেজির গঠন আর বাংলার গঠনটা কিরকম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা ইংরেজির। আর বাংলার গঠনটা হচ্ছে এরকম: সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এটাই তো দাঁড়াচ্ছে।
এবার আমরা বাক্যের অংশ বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, বাক্যের অংশ হচ্ছে দুটি। কটি বললাম? দুটি। এক হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। তাহলে বাক্যের অংশ কয়টা বললাম? দুটো। উদ্দেশ্য বলতে কি বুঝি? যার সম্পর্কে বলা হবে, যার সম্পর্কে বলবে বা বলা হবে। আর বিধেয় কোনটা? যেটা বলা হবে, কর্তা সম্পর্কে যেটা বলা হবে, কর্তা সম্পর্কে যেটা বলা হবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দিই। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। গীতাঞ্জলি লিখেছেন। আচ্ছা বলতো সুজয়, কার সম্পর্কে বলা হচ্ছে? সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি বলা হচ্ছে? গীতাঞ্জলি লিখেছেন। তাহলে এটা কি? বিধেয়। তাহলে উদ্দেশ্য আর বিধেয় সংজ্ঞাটা আমরা মোটামুটি বুঝলাম, যে কর্তা সম্পর্ক, কর্তা যেটা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর কর্তা সম্পর্কে যেটা বলবে সেটা হচ্ছে বিধেয়। মজার একটা বিষয় দেখবে, এটাকে আরো বড় করা যাবে। কিভাবে? বিশ্বকবি, দেখো টেনে বড় করলাম না, বাক্যটাকে সম্প্রসারণ করলাম, তাই এটাকে আবার বলবো উদ্দেশ্য সম্প্রসারক। যদি শুধু রবীন্দ্রনাথ থাকতো তাহলে উদ্দেশ্য, আর বিশ্বকবি যোগ হয়ে গেল, তার মানে কি? এটা উদ্দেশ্যর সম্প্রসারক হলো। ঠিক একই রকম ভাবে আমরা বিধেয়টাকে বড় করতে পারি। দেখো এখানে কি আছে? গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। দেখো বাক্যটা বড় করলাম, নোবেল পুরস্কার পান। তাহলে এটা হচ্ছে বিধেয়র সম্প্রসারক। আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো, বাক্যের অংশটা। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের শর্ত। এবার আমরা আলোচনা করব বাক্যের শর্ত নিয়ে। দেখো, বাক্যের শর্ত কিন্তু তিনটে। তো বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ যে গ্রন্থ রয়েছিল, সেই গ্রন্থে তিনি বলেছে, বিশ্বনাথ কবিরাজ নামটা কিন্তু মনে রাখতে হবে, সাহিত্য দর্পণ গ্রন্থ, ঠিক আছে, সাহিত্য দর্পণ, এই গ্রন্থে তিনি বলেছেন যে বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি। তো এই তিনটি কি কি? এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বোঝা গেল? তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমাদের প্রথমে তিনটের মানে জানতে হবে। আকাঙ্ক্ষা মানে কি জানো? জানার ইচ্ছা, জানার ইচ্ছা, কামনা, বাসনা এসব থাকবে। আর আসক্তি মানে হচ্ছে এলোমেলো শব্দ থাকবে, এলোমেলো যে শব্দগুলো, এটা বোঝানোর জন্য আর কি। আর যোগ্যতা বলতে কোনগুলো? অসম্ভব কিছু বোঝাবে, অসম্ভব কিছু, যেটা সম্ভবই নয়। তো আমরা আকাঙ্ক্ষা বলতে জানার ইচ্ছা বললাম। কিরকম? একটা উদাহরণ দিই। আজকে স্কুলে, আজকে স্কুলে আর কিছু বললাম না, বাক্যটা কমপ্লিট হয়েছে, এক কথা অসম্পূর্ণ বাক্য। তারপরে তোমার জানতে ইচ্ছে করছে কি হয়েছে। তারপর আমি বললাম হরিদার গলার স্বর, হরিদার গলার স্বর, আর বললাম না ডট ডট। তো এই যে বাক্যগুলো শুনে তোমার কি মনে হচ্ছে? জানতে ইচ্ছা করছে না যেখানে কি হতো? তো এরকম যদি অসম্পূর্ণ বাক্য থাকে তাহলে সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা। এলোমেলো শব্দ বলতে কিরকম? আসক্তি। আসক্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য। নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি, নিকট থেকে নৈকট্য, ঠিক আছে। এলোমেলো শব্দগুলো কিরকম? যেমন রং এঁকে ছবি করো, রং এঁকে ছবি করো। বাক্যটাকে ঠিক আছে গঠন রীতি অনুযায়ী? হিসাবে তো কর্তা কর্ম ক্রিয়া অনুযায়ী বসার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। বাক্যটা এরকম হতো, ছবি এঁকে রং করো, তাই না? তো এখানে কিন্তু সেটা হয়নি। আমি এখন যদি বলি আমি ভাত খাই, এটাকে যদি বলি খাই ভাত আমি, বাক্যটা কি এটা হলো? এটা কিন্তু বাক্য হলো না। তাহলে বাক্য নির্মাণ করতে গেলে শর্ত লাগে। তাহলে এটাও কিন্তু আমরা একটা উদাহরণ বলতে পারি। যোগ্যতা কোনগুলো? যেগুলো অসম্ভব কিছু, যেমন হাতি আকাশে ওড়ে,
হাতি আকাশে ওড়ে। আচ্ছা, এটা কি সম্ভব কখনো? আমি এখন বলি মাছ ডাঙায় বাস করে, মানুষ জলের নিচে বাস করে। ঠিক এই যে যেরকম বাক্যগুলো বলছি, এগুলো কিন্তু বাক্য নয়। তাই বাক্য নির্মাণ করতে গেলে এই শর্তগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরবর্তী তোমাদের কি বিষয়ে ডেমো দিতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।